দর্শক স্বাগত জানাই আলোকিত নারীর জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠান আপনালয়। সঙ্গে আছি নুসরাত জাহান। আজ আমাদের মাঝে এমন একজনকে পেয়েছি যিনি সমাজের সকলের কাছে আদর্শ স্বরূপ, যাকে দেখে অনেকে অনুপ্রাণিত হন এবং দেশ গড়ার কারিগর বলতে পারি। আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডক্টর দিল রওশন জিন্নাতারা নাজনীন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে কর্মরত আছেন এবং এছাড়া তিনি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে কর্মরত আছেন। জ্ঞান, গবেষণা এবং মানবিকতার এক অনন্য আলোকবর্তিকা প্রফেসর ডক্টর দিল রওশন জিন্নাতারা নাজনীন। রাষ্ট্রবিজ্ঞান থেকে শান্তি, সংঘর্ষ ও মানবিক উন্নয়ন, যে পথ আজ বহু শিক্ষার্থীর স্বপ্ন, সেই পথের অন্যতম স্থপতি তিনি। ১৯৬০ সালের ৩ অক্টোবর বাগেরহাটে জন্ম নেন দিল রওশন জিন্নাতারা নাজনীন। তার বাবা বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞান চর্চার এক অবিস্মরণীয় নাম প্রফেসর এমাজউদ্দিন আহমদ। বইয়ের পরিবেশে বেড়ে ওঠা নাজনীনের স্বপ্নও ছিল জ্ঞানের আলো ছড়ানো। ছোটবেলায় তিনি খুব শান্ত, অন্তর্মুখী, কিন্তু শেখার জন্য ভীষণ আগ্রহী ছিলেন। রংপুর ও চুয়াডাঙ্গায় প্রথম শিক্ষা, পরে আজিমপুর গার্লস স্কুল থেকে এসএসসি এবং ইডেন গার্লস কলেজ থেকে এইচএসসি। এরপর জীবনের বড় সিদ্ধান্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি। অনার্স মাস্টার্স সাফল্যের ধারাবাহিকতায় পিএইচডিও এখান থেকেই। পরে শান্তি ও সংঘর্ষ বিষয়ে উচ্চশিক্ষা, সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ইস্টার্ন মেনোনাইট ইউনিভার্সিটি থেকে 2টি ডিপ্লোমা। ১৯৮৭ সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন। সেই থেকে আজ অবধি শিক্ষার্থীর প্রতি ভালোবাসা, মানবিকতা এবং প্রজ্ঞার এক অনন্য উদাহরণ তিনি। প্রফেসর ডালিম চন্দ্র বর্মণের সাথে মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ। এই বিভাগ আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে তার রয়েছে 3টি গবেষণা গ্রন্থ এবং 30টিরও বেশি গবেষণা প্রবন্ধ, যা শিক্ষাক্ষেত্রে মূল্যবান অবদান রেখেছে। রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বাংলাদেশের প্রথম পিএইচডি গবেষণা তারই তত্ত্বাবধানে। বর্তমানে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য। একদিকে প্রশাসন, অন্যদিকে গবেষণা ও শিক্ষা, দুই দিকেই সমান দক্ষতা। শিক্ষকতার মূলে আছে মানবিকতা, এটাই তার বিশ্বাস। শিক্ষার্থীরা বলেন তিনি শুধুই শিক্ষক নন, একজন পথ প্রদর্শক। মানুষ গড়ার যে কারিগরি, তিনি সে শিল্পেই পারদর্শী। প্রফেসর ডক্টর দিল রওশন জিন্নাতারা নাজনীন একটি আলোকবর্তিকা, যিনি প্রজন্মের পর প্রজন্মকে দেখিয়ে চলেছেন জ্ঞান যাত্রার দিশা। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? জি, ভালো আছি। শুরুর গল্পটা শুনতে চাই। আমার জন্ম হচ্ছে আমার বাবার কর্মসূত্রে বাগেরহাট। ওখানে আমার বাবার প্রথম কর্মজীবন শুরু হয়েছিল। আমরা 2 বোন, ওখানে জন্ম হয়েছে আমাদের। তারপরে আমরা আমার বাবার কর্মসূত্রে নীলফামারীতে যাই, এরপরে রংপুরে, এরপরে চুয়াডাঙ্গায়, তারপরে ঢাকা। তো আমার বাবা ঢাকা ইউনিভার্সিটি জয়েন করেছিলেন 1970 সালে। তখন থেকে আমাদের ঢাকায় থাকা। আমার বাবা পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর ছিলেন। ছোটবেলা থেকে বাসায় অনেক বই ছিল, পড়াশোনার একটা এনভায়রনমেন্ট ছিল। এটা দেখে আমার মনে হয়েছে যে আমি বাবার মতো শিক্ষক হতে চাই, হোক সেটা স্কুল, কলেজ কিংবা ইউনিভার্সিটি। তখন তো আমার এত আইডিয়া ছিল না ছোটবেলায়, সুতরাং শিক্ষক হব এটা মাথায় ছিল। ওই হিসাবেই পড়াশোনা এবং আলটিমেটলি বাবার রাস্তায় আমি একাই হেঁটেছি আমার ভাই বোনদের মধ্যে। আমি পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক হয়েছি। এবং যতটুকু শুনেছি যে আপনি একটু চুপচাপই থাকতেন এবং বই পড়তে পছন্দ করতেন। ছোটবেলা খুবই আমি অন্তর্মুখী ছিলাম, আমার খুব বন্ধু বান্ধবও ছিল না, আমি নিজের মতো থাকতাম। আপনার অন্য ভাই বোনরা অনেকেই ডক্টর হয়েছেন বা আমার বড় বোন ডাক্তার, আমার ইমিডিয়েট ছোট ভাই যেটা আমার বড় ভাই, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পাশ করেছে। আমার ছোট বোন ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল ইসলামিক হিস্ট্রিতে, ও মারা গেছে। আর সবচেয়ে ছোট ভাই ডাক্তার। বাবার প্রফেশনে শুধু আপনি এসেছেন, এটা কেন? স্যারকে দেখে এত বেশি অনুপ্রাণিত হওয়ার কারণটা কি? আমি আমার বাবার খুব প্রিয় মেয়ে ছিলাম, আর বাবা তো সবারই আদর্শ থাকে, সেই হিসাবেই মনে হয়। যখন ছোট ছিলেন তখন বাবা কি খুব বেশি পড়াশোনার দিকে মনোনিবেশ করবার কথা বলতেন বা পড়াশোনা করো, খুব চাপ কি দিতেন কখনো নাকি? আমার বাবা অতটা করেন নাই, আমার মা ছিলেন বেশি। আমার মা হচ্ছে সবসময় আমাদেরকে পড়াশোনার জন্য ভীষণ উৎসাহিত করতেন এবং প্রেশার দিতেন, আমার মাই দিতেন বেশি। আমার আব্বা খুব নরম টাইপের মানুষ ছিলেন, আমাদের যত আবদার, যত অভিযোগ সব আব্বার কাছেই ছিল।
ম্যাম, উচ্চ মাধ্যমিকের পরেই তো আপনার সম্ভবত বিয়ে হয়ে যায়। বিয়ের পরবর্তী সময়টাতে আপনাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক বাধা বিপত্তি এসেছে পড়াশোনার রাস্তা। জি, আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন বাবা আমার যেটা ভয় থাকে যে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, হয়তো কারোর সঙ্গে অ্যাফেয়ার হবে বা কিছু হবে, এই ভয়েই আমার বাবা মা আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন ফার্স্ট ইয়ার অনার্সে। তারপরে আমার লাইফ অনেক স্ট্রাগলের। সেই স্ট্রাগলের গল্পটা আমরা একটু শুনতে চাই, কারণ বাংলাদেশের অসংখ্য নারী এখন পর্যন্ত এভাবেই যুদ্ধ করছে এবং এই সমস্যাগুলোই ফেস করছি আমরা প্রতিনিয়ত। আমার বিয়ে হয়েছিল যখন আমি ফার্স্ট ইয়ার অনার্সে পড়ি, তো শর্ত ছিল যে আমাকে পড়াতে হবে। তো ওরা সরাসরি না বলে নাই, কিন্তু যেটা করতো যে হয়তো পরীক্ষার আগের দিন বাসায় একটা অনুষ্ঠান বা বাইরে কোনো একটা প্রোগ্রাম, মানে এমনভাবে সেট করতো যেন পড়াশোনা বিঘ্নিত হয়, ওই জিনিসটা ছিল। তো ওইটা আমাকে কাটিয়ে উঠতে হয়েছে। পরবর্তীতে আমার 5 বা 6 বছর মাথায় ডিভোর্স হয়ে যায়। পড়াশোনা এই যে যে একটা বাধা এলো, তারপরে আপনি আবার কন্টিনিউ কিভাবে করলেন? আমার মনের জোর অনেক বেশি। আমি এখনো যেটা মনে করি যে আমি যেটা চাই সেটা আমি করে ছাড়বো। এই যে জেদ একটা ছিল, এই জেদটা আমাকে এখানে নিয়ে আসছে। দেশের বাইরে যেও নানান রকম বড় বড় ডিগ্রি অর্জন করা যে হয়েছে, আমি ডিপ্লোমা সেই করেছি। গল্পটা একটু শুনতে চাই। আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার হওয়ার পরে যখন আমার স্যার ছিলেন প্রফেসর ডালিম চন্দ্র বর্মন, উনি প্রথম চিন্তা করলেন যে এখানে একটা মানে শান্তি ও সংঘর্ষ নামে একটা ডিপার্টমেন্ট তৈরি করবেন। তো এটার সঙ্গে উনি আমাকে নিলেন। জি। তো আমরা দুজন চিন্তা ভাবনা করেছি। তো উনি প্রথমে ডিপ্লোমা করে আসলেন সুইডেন থেকে, উপসালা ইউনিভার্সিটি, পরে আমি গেলাম। তো আমরা হচ্ছে শান্তি এবং সংঘর্ষ এটার উপরেই ডিপ্লোমা করে এসেছিলাম। তারপরে ডিপার্টমেন্ট স্টার্ট হয় 1999 সালে। তো প্রথম থেকে আমি ক্লাস নিই, স্যারও ক্লাস নিতেন। আমরা হচ্ছে মানে পুরা ডিপার্টমেন্টের ডেভেলপমেন্ট এটা নিয়ে কাজ করতাম। পরবর্তীতে স্যার প্রথম ডিপার্টমেন্টের চেয়ারম্যান হন, আমি দ্বিতীয় চেয়ারম্যান। তো নতুন একটা ডিপার্টমেন্ট চালু করাটা, এটা তো একটা বড় চ্যালেঞ্জ ছিল। ভীষণ বড় চ্যালেঞ্জ, কিন্তু একটা সুবিধা ছিল ওই সময় আমার বাবা ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, সুতরাং আমরা কিছুটা হেল্প পেয়েছি। মানে যতটা বাধা আমরা অতটা মানে ফেস করি নাই। প্রথম সময় যারা ছাত্রছাত্রী ছিল তারা কি আগ্রহী ছিল, বা নতুন একটা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টে পড়াশোনা করলে আসলে পরবর্তীতে চাকরি পাবো কি পাবো না, এটা নিয়ে তো নানান রকম দ্বিধাদ্বন্দ্ব থাকে। তো সেই সময়টাতে আসলে কিন্তু কেমন নতুন ছিল? ডিপার্টমেন্টে যারা ভর্তি হয়েছিল তারা নিজের আগ্রহেই ভর্তি হয়েছে, এবং প্রথম ব্যাচের স্টুডেন্টদের আমরা এমনভাবে তৈরি করেছিলাম তারা এখন প্রত্যেকে খুব এস্টাবলিশ। 3 জন টিচার হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে শান্তি সংঘর্ষ ডিপার্টমেন্টে। নতুন ডিপার্টমেন্ট, আমরা ভীষণ কেয়ারিং ছিলাম, আমরা তাদেরকে প্রচুর সময় দিতাম, যার জন্য ডিপার্টমেন্ট আলটিমেটলি খুব ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। আমি শুনেছি আপনি অনেক ছাত্রছাত্রী বান্ধব একজন শিক্ষক, এবং যে কোনো সমস্যাতে ছাত্রছাত্রী চাইলে আপনার সাথে এসে আলোচনা করতে পারেন। সেই বিষয়টা একটু আমাদের সাথে শেয়ার করবেন। আমি প্রথম জীবনে যখন টিচার হলাম তখন কিছুদিন স্টুডেন্ট অ্যাডভাইজার ছিলাম। তো স্টুডেন্ট অ্যাডভাইজারদের কাজ হচ্ছে স্টুডেন্টের সব মানে সমস্যাগুলি দেখা। তো আমি হচ্ছে প্রথম থেকেই এই কাজটা করতাম খুব ভালোভাবে, এবং আমার অভ্যাসটাই ছিল যে আমি মানুষকে হেল্প করতে চাই। আর স্টুডেন্ট তো নিজের সন্তানের মতো, সুতরাং তাদের কাছে বলাই ছিল যে যখন ইচ্ছা যে কোনো সময় তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো এবং কথা বলতে পারো। এভাবে আমি বহু ছাত্রছাত্রী কাউন্সেলিং করেছি। আপনার ছেলে মেয়ে যারা আছেন তারা কি কেউ কখনো শিক্ষকতা পেশায় আসার আগ্রহ প্রকাশ করেছেন? আমার ছেলে মেয়ে দুজনেই বলতো যে শিক্ষকরা অনেক পুয়ার, সুতরাং আমরা শিক্ষক হব না। আলটিমেটলি আমার মেয়ে প্রথমে গ্রামীণ ফোনে চাকরি করে, পরবর্তীতে তার হঠাৎ করে নেশা হয় যে সে শিক্ষক হবে। সে পিএইচডি করে, পোস্টডক করে দুটা, তারপরে এসে ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। কারণটা কি মাকে দেখে অনুপ্রাণিত হওয়া? মাকে দেখে থেকেও নানাকে দেখে বেশি, এবং সে খুব ভালো টিচার। আপনার বাবার অসংখ্য বই রয়েছে, এবং বলা যেতে পারে যে তিনি অনেক পপুলার একজন ব্যক্তিত্ব ছিলেন। সেই জায়গা থেকে স্যার যখন এই যে বিভিন্ন বইগুলো লিখতেন, আপনি কি স্যারের সাথে থাকতেন বা সাহায্য সহযোগিতা? আব্বার মতো লেখা পড়া করা খুব কম মানুষই পারবে, কারণ হয়তো আব্বা খেতে বসবেন 5 মিনিট, আম্মা হয়তো বললো যে 5 মিনিট দেরি হবে, আব্বা 5 মিনিটের জন্য লিখতে বসে যেতেন। অসংখ্য বই আব্বার আছে, মানে 60টার উপরে আব্বার বই আছে, আর প্রবন্ধ আছে 100টার উপরে। সারাদিন আব্বা পারলে পড়াশোনাই করতেন। আমার প্রথম প্রচেষ্টা ছিল যে আমার ছেলে মেয়েকে আমি এস্টাবলিশ করব, মানুষ করব। আর সিঙ্গেল মাদার ছিলাম, যার জন্য এটা আমাকে করতে অনেক কষ্ট করতে হয়েছে। এবং
আল্লাহর রহমতে এখন আমার ছেলে এস্টাবলিশড। ম্যাম, আপনি তো নানা বিষয় নিয়ে গবেষণা করেন এবং আপনার যথেষ্ট গবেষণার বই রয়েছে, তো সেই বিষয়ে একটু জানতে চাই। আমার সঙ্গে এমফিল করেছে 32-33 জন স্টুডেন্ট এবং পিএইচডি করেছে 6 জন। এই বছর আরও 2 জন হবে। জি। মানে আমি হচ্ছে ওদের সাথে গবেষণা করি এবং ওদেরকে দিয়ে গবেষণা করাতে এটা আমি অনেক পছন্দ করি। আর প্রত্যেক সময় যেটা হয়, আমি হচ্ছে ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে করি। যেমন রোহিঙ্গাদের নিয়ে গবেষণা আমার স্টুডেন্ট প্রথম করেছে আমার সুপারভিশনে। বাংলাদেশের একটাই ছেলে আছে দৃষ্টি প্রতিবন্ধী, যে হচ্ছে এমফিল করেছে, সে আমার সঙ্গে করেছে। এটা ঢাকা ইউনিভার্সিটি একদম রেকর্ডেড আছে। জি। তো গবেষণায় আমি খুব আনন্দ পাই। দৃষ্টি প্রতিবন্ধী যাকে নিয়ে আপনি কাজটি করলেন, এটা তো একটা বড় বাধা প্রাপ্ত অনেক হতে challenge, বড় হয়েছে, challenge অনেক ছিল। চ্যালেঞ্জ ছিল। সেই ঘটনাটাকে আমরা একটু জানতে পারি যে কিভাবে আসলে এই চ্যালেঞ্জটা ওভারকাম ও করলেন। তো ব্রেইল পদ্ধতিতে করতো, তো আমি তো আর ব্রেইল বুঝি না, কিন্তু ও যখন ব্রেইল পদ্ধতিতে করে ওটা কাউকে দিয়ে লিখে আনতো তখন দেখতাম, এবং আমি তাকে প্রচুর সময় দিয়েছি। নর্মালি হচ্ছে শুক্র শনিবার আমার পিএইচডি বা এমফিল স্টুডেন্টদের জন্য আমার বাসায় আসার দিন, মানে অফিসে এটা হয় না। তো শুক্র শনিবার ওদের সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ওদের টাইম। ওরা প্রত্যেক সময় আসে, আমার সঙ্গে বসে কাজ করি আমরা একসঙ্গে, এইভাবেই কাজ হয় আর কি। এখনো কি সময় পেলে লেখালেখি করা হয়? আমি লেখালেখি একটু কমই করি, তাও করি। এখন যেমন একটা লেখা লিখছি এই জুলাই আগস্ট মুভমেন্টের উপরে, তো অনেক বেশি আমার আব্বা যেরকম লিখেছেন এরকম আমি লিখতে পারি না। ম্যাম, আপনাকে যেহেতু ওপেন ইউনিভার্সিটিতেও সময় দিতে হয়, তো সেই জায়গাটা আসলে কতটা ম্যানেজ করতে পারছেন একই সাথে দুটো প্রফেশন? আমি হচ্ছে এখন ডেপুটেশনে ওখানে আছি, তো আমি ওখানে সপ্তাহে নর্মালি 3 দিন যাই, মাঝে মাঝে কাজ থাকলে 4 দিন যাই। আর ঢাকা ইউনিভার্সিটিতে এখনও একদিন ক্লাস নেই, কারণ ঢাকা ইউনিভার্সিটি আমার ডিপার্টমেন্ট এখনও আমাকে ছাড়ে নাই। ওরা চাইছে যে আমি যতদিন পারি ক্লাস নিই, সেই হিসাবে একদিন ক্লাস নিই। দুটো প্রতিষ্ঠানের পরিবেশটা তো একদমই আলাদা। ইউনিভার্সিটি হিসাবে ঢাকা ইউনিভার্সিটি ডিফারেন্ট, আর ওপেন ইউনিভার্সিটি একটা ম্যানেজারিয়াল ইউনিভার্সিটি। ওখানে শিক্ষক খুব কম, ওখানে ক্লাস হয় মানে প্রতিষ্ঠানে ক্লাস হয় কম, সেই হিসাবে ওটা ডিফারেন্ট একটা জায়গা। তবে ভালো লাগে, ভালো লাগে, কারণ নতুন নতুন জায়গা, নতুন নতুন মানুষ, নতুন এনভায়রনমেন্ট, ভালোই লাগছে। বর্তমান সময়ের গল্প শুনলাম, এবার একটু আবার ছোটবেলায় ফিরে যেতে চাই, যখন একদম বলা যেতে পারে যে খেলাধুলার বয়সটা ছিল, সে সময়টা কিভাবে কেটেছে? হ্যাঁ, আমি একটু অন্তর্মুখী ছিলাম। আমাদের আমার আম্মা ছিলেন খুব মানে কঠিন একজন মহিলা, মানে আমাদের খুব কড়া হাতে মানুষ করেছেন। সেই হিসেবে আমাদের সময় কাটতো, আমরা সব ভাই বোনদেরকে আম্মা গল্পের বই পড়ার নেশা করিয়ে দিয়েছিলেন। তা আমরা অধিকাংশ সময় গল্পের বই নিয়ে বসে থাকতাম। আমাদের বাসায় প্রচুর বাচ্চাদের বই ছিল এবং আমাদের অনেকটা সময় কাটতো গল্পের বই নিয়ে। পছন্দের লেখক কে ছিলেন সেই সময়টাতে ছোটবেলায়? তখন আমরা রাসায়ন অনুবাদ পাওয়া যেত, ওগুলো আমরা খুব পড়তাম এবং ওগুলো খুব ইন্সপায়ারিং ছিল। ওই বয়সে অনুবাদ কি তখন ভালো লাগতো পড়তে? খুবই ভালো লাগতো এবং ওই বইগুলো অনেক ইন্সপায়ারিং ছিল, এবং ওই বইগুলো পড়ে মানুষ হওয়ার চেষ্টা, বড় হওয়ার চেষ্টা, এই জিনিসগুলো মাথায় আসতো। স্কুলে যে সহপাঠীদের সাথে কিভাবে সময়টা কাটতো? স্কুলের আমার খুব কম বন্ধু ছিল, যাদের সঙ্গে এখনও আমার বন্ধুত্ব আছে, কিন্তু আমি খুব বেশি খেলাধুলা করতাম না বা খুব দৌড়াদৌড়ি করতাম না, এরকম টাইপ ছিলাম না, একটু শান্তশিষ্ট টাইপেরই ছিলাম। পড়াশোনার ব্যাপারে কি সবসময় সহপাঠীদের সাথে একটা প্রতিযোগিতার মনোভাব থাকতো? ছিল না, ওইটা ছিল না। মানে আমাদের সময় প্রতিযোগিতাটা এত বেশি দেখা যেত না, চোখেই পড়তো না। মানে আমরা সবাই পড়তাম যার যার রেজাল্ট, কিন্তু একটা প্রতিযোগিতা প্রথম হতেই হবে এই ধরনের কিছু আমার বাবা মাও তাই নেই আমাদেরকে, বা আমাদের স্কুলেও ছিল না। সেই সময়টাতে তো নারী শিক্ষার্থী খুবই কম ছিল, তো সেই পরিবেশটা এখনকার মতো তো আসলে ছিল না, সেই পরিবেশে এখনকার মতো ছিল না। মানে এখন যেমন হচ্ছে পড়তেই হবে, পড়াশোনা শেষ করতেই হবে, ওই জিনিসটা তখন ছিল না। তখন বাবা মা ভাবতেন যে একটু বড় হবে, একটু হয়তো কিছু দূর পড়াশোনা করবে, বিয়ে দিয়ে দিব, এরকম একটা টেন্ডেন্সি ছিল। অবশ্যই যেটা আমার বাবা মার ছিল না। আমার মা চাইতেন যে আমার প্রত্যেকটা মেয়ে স্টাবলিশ হোক। ম্যাম, বাবাকে তো আপনি শিক্ষক হিসেবে পেয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে একটু এটা হচ্ছে আমার একটা অনন্য অভিজ্ঞতা, কারণ অধিকাংশ মানুষ এই সুযোগটা পায় না বাবার ছাত্রী হওয়া। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম পলিটিক্যাল সায়েন্সে, তো আমার বাবা আমার শিক্ষক হলেন। আমার বাবা শিক্ষক হিসাবে অসাধারণ একজন মানুষ ছিলেন। তার ক্লাস করলে স্টুডেন্টদেরকে আর বাসায় যেয়ে পড়তে হতো না, ওই ক্লাস নোটটা দেখলেই হয়ে যেত, এরকম ভালো শিক্ষক ছিলেন। এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স যে নিজের বাবার ছাত্রী হওয়া,
যদিও আমার পরীক্ষার সময় বাবা হচ্ছে পরীক্ষা কমিটিতে ঢুকেন নাই বা খাতা দেখতেন না, কারণ মেয়ে থাকলে বা ছেলে মেয়ে থাকলে খাতা দেখা যায় না, সেই হিসেবে আমার বাবা দেখেন নাই, কিন্তু ক্লাস নিতেন উনি, তো সেই হিসেবে আমি বাবার ছাত্রী। আর আমার বাবার শিক্ষকতা যারা তার ছাত্র ছিল তারা এখনও বলে যে ওনার মতো শিক্ষক আর হয় না, অসাধারণ শিক্ষক ছিলেন। তিনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বড় বড় পদে ছিলেন, সেগুলো একটু আমাদেরকে উনি বলবেন। প্রক্টর ছিলেন, প্রভোস্ট ছিলেন, ভাইস চ্যান্সেলর ছিলেন, ভাইস চ্যান্সেলর ছিলেন, অর্থাৎ অলমোস্ট প্রত্যেকটা পোস্টে উনি ছিলেন কিছু সময় ধরে। তিনি কি খুব নিয়মানুবর্তিতার মধ্যে জীবনযাপন হ্যাঁ, করতেন? একদম সাংঘাতিক। মানে সকালে সময় মতো ওঠা, টাইম মতো নাস্তা খাওয়া, টাইম মতো লাঞ্চ করা। যখন ভাইস চ্যান্সেলর ছিলেন অনেক বিজি শিডিউল, তার মধ্যে উনি টাইম মতো বাসায় আসতেন এবং খাবার খেতেন। এটা হচ্ছে মানে আমরা সবাই আব্বার জন্য বসে থাকতাম যে আব্বা এখন আসবেন, আমরা লাঞ্চ করব। এটা এখনকার সমাজে আসলে বিরল একটা ব্যাপার। খুবই কম, খুবই কম। এখন ছেলে মেয়ে যার যার মতো করে খেয়ে নেয়, যে যার মতো, ওইটা ছিল না। জি। এবং আমরা হচ্ছে আমাদের ফ্যামিলিতে ওই জিনিসটা একটু চেষ্টা করি কন্টিনিউ করতে, যে ছেলে মেয়ে নিয়ে আমরা একসঙ্গে খেতে বসবো, মানে ওইটা হয় কি একটা ফ্যামিলি বন্ডিং হয়। রিটায়ারমেন্টের পরে জীবনটাকে কিভাবে উপভোগ করতে চান? এখনও তো কিছুদিন কাজ থাকবে, আমি এই বছর এলপিআরে যাব, রিটায়ার করবো আগামী বছর, তারপরেও ওপেন ইউনিভার্সিটি আরও 2 বছর থাকবো। তারপরে আমি রিটায়ারমেন্টের মতোই কাটাতে চাই, মানে সম্পূর্ণ ছুটি, কোনো কাজ করতে চাই না। ম্যাম, জানতে চাই, আপনি তো একাই ছেলে মেয়েদেরকে মানুষ করেছেন, এটা বড় একটা প্রেশার ছিল, তো কিভাবে আসলে একাই দুটো সন্তানকে মানুষ করলেন? এটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল, কারণ সাধারণত দেখা যায় যে ব্রোকেন ফ্যামিলির ছেলেমেয়েরা ডিলেড হয়ে যায়। তো আমার বাবা মাও বলতেন, আমাকে উৎসাহ দিতেন যে না, ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করতে হবে। আমি যেটা করেছি, ওদের সঙ্গে বন্ধু হয়ে গিয়েছিলাম, ওদের বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমি, এখনও আমি। যে কোনো সমস্যা, যে কোনো খুশি, যে কোনো আনন্দ, সব কিছু আমরা শেয়ার করতাম। ইভেন আমার ছেলে যখন ক্লাস 8-9-এ উঠলো, তখন তো অ্যাডোলেসেন্স, তো তখন আমি ওকে জিজ্ঞেস করতাম যে তোমার কি গার্লফ্রেন্ডের ইচ্ছা হয়, বা তোমার কি ইচ্ছা করে যে একটা মেয়ের সাথে ঘুরে বেড়াও, এই ধরনের কথাও আমরা বলতাম। মানে এটা হচ্ছে যদি না করতাম বা ওদের সঙ্গে এত ফ্রেন্ডলি না হতাম, আমার মনে হয় না আমি ওদেরকে মানুষ করতে পারতাম। তো আমার ছেলে মেয়ে দুজনে এখন প্রতিষ্ঠিত, আল্লাহর রহমতে, এটা আমার বিশাল একটা প্রাপ্তি এবং আনন্দ। আমার মেয়ে ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর ছেলে হচ্ছে আইডিয়ালসের হেড অফ মার্কেটিং, তো দুজনেই সমাজে প্রতিষ্ঠিত। তাদের বাবার কাছে থেকে কি কোনো রকম সাহায্য সহযোগিতা কিছু পাওয়া যায়নি? তিনি পরবর্তীতে খোঁজ নিয়েছেন? বাংলাদেশের এটা একটা নর্মাল একটা জিনিস যে ডিভোর্সের পর মায়ের ঘাড়ে ফেলে দিয়ে চলে যায় ভদ্রলোকরা, এটা কখনো ব্যতিক্রম হয় নাই। এবং হচ্ছে তারা আবার বিয়ে করে, আবার সংসার করে, সুতরাং বাচ্চাদেরকে যোগাযোগ করা মানেই হচ্ছে একটা দায়িত্ব নেওয়া, এই দায়িত্বটা কেউ নিতে চায় না। আমার সঙ্গে এটাই হয়েছে। আপনার বাবার সাথে কাটানো মধুর কোনো স্মৃতি আছে? আমার বাবার সঙ্গে কাটানো আমাদের সমস্ত জীবনটাই সুন্দর। আমি বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি টিচার হওয়ার কারণে বাবার কাছাকাছি থাকতাম, তো আমার হচ্ছে সারা জীবন বিকালে চা খেতাম বাবা আমার সঙ্গে, এটা আমার একটা অনেক ভালো স্মৃতি। মানে প্রতিদিন বিকালে আমি চলে যেতাম বাসায়, আব্বা আম্মার সঙ্গে একসঙ্গে চা নাস্তা খেতাম, তারপরে হয়তো আব্বার সঙ্গে গল্প করতাম, আম্মার সাথে গল্প করতাম, রাত 10টার দিকে বাসায় আসতাম। এটা আমার একদম রেগুলার রুটিন ছিল। বিশেষ করে আম্মা যখন অসুস্থ হয়ে গেল, আমার আম্মা অসুস্থ হয়ে মারা গেছেন, 5 বছর বেড রিডেন ছিলেন, তো তখন আম্মার পাশে আমরা 5 ভাই বোন এবং সব নাতি নাতনি থাকতাম। এটা আমাদের নিজের ভিতর থেকে আসতো যে আম্মা অসুস্থ, আব্বা একা থাকবে, একা কীভাবে কী করবে, তা আমরা সব ভাই বোন এবং আমাদের ছেলে মেয়ে আমরা সবাই আব্বার বাসায় থাকতাম, মানে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা। আপনার জন্মদিনটি কিভাবে পালন করা হয়? আমার জন্মদিন পালন করে সাধারণত আমার ছেলে মেয়ে, আমার স্টুডেন্টরা যদি টের পায় ওরাও আসে, ওরাও করে, মানে এটা একটা খুব সুন্দর উৎসব হয়ে যায় আর কি। সময় পেলে কি ঘুরতে যাওয়া হয়? অনেক ঘুরতে চাই, ছোটো থেকেই মানে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি ঘুরতে যেতাম, একবার দেশের বাইরে একবার দেশের ভিতরে, এটা আমার একদম রেগুলার প্র্যাকটিস ছিল। টাকা যখনই জমাতাম, একটু জমালেও হয় একটু দেশের বাইরে, আর একটু পরে দেশের ভিতরে। ম্যাম, তরুণ প্রজন্ম যারা শিক্ষকতা পেশায় আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবার আছে, বা কোন কোন দিকগুলো তাদের অনুসরণ করা উচিত বা খেয়াল রাখা উচিত? শিক্ষকতা একটা মহৎ পেশা, এটা কিন্তু সবাই আসতে চায় না, কিন্তু যদি কেউ আসতে চায় তাদেরকে অনেকগুলো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রচুর পড়াশোনা করার একটা অভ্যাস তৈরি করতে হবে, কিউরিওসিটি থাকতে হবে। মানে যদি কিউরিওসিটি না থাকে তাহলে হচ্ছে তারা গবেষণায় ভালো করবে না। গবেষণা করতে হলে তাদের কিউরিওসিটি থাকতে হবে এবং গবেষণার সিস্টেমগুলো তাদেরকে শিখে আসতে হবে।
কারণ শিক্ষকতায় গবেষণা একদম কম্পালসারি। এই দুটো থাকবে। আর হচ্ছে স্টুডেন্ট বান্ধব, যেটা ছাত্র বান্ধব না হলে খুব ভালো করা যায় না। কারণ শিক্ষকতায় ছাত্রছাত্রী আপনাকে মনে করবে, আপনার কথা মনে করবে, বা আপনার কাছে সমস্যা নিয়ে আসবে, আপনি সমাধান করবেন, এগুলো হতেই হবে। সুতরাং রাগী যদি হয়, মেজাজি যদি হয়, তাহলে ভালো শিক্ষক হবে না। তাদেরকে নরম হতে হবে, তাদেরকে সব কিছু শোনার মতো মানসিকতা থাকতে হবে, এই জিনিসগুলো লাগবে। বর্তমান যুগেও নারীরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, বিশেষ করে বিয়ের পরবর্তী সময়টাতে বা বিয়ের আগের সময়টাতেও হয়। নারীদের উদ্দেশ্যে কি বলবার আছে, কি পরামর্শ রয়েছে? এখন যেটা হচ্ছে, একটু করে সমাজ পাল্টাচ্ছে। আমি নারীদেরকে বলবো যে এস্টাবলিশ না হয়ে বিয়ে না করতে। অ্যাটলিস্ট কিছু আর্নিংয়ের সিস্টেম থাকতে হবে। ফিনান্সিয়ালি যদি সলভেন্ট হয়, তাকে কেউ ঠেকাতে পারবে না। এটা খুব জরুরি। ম্যাম, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন প্রফেসর নাজনীনের মুখে কিভাবে তিনি সফলতা পেয়েছেন এবং কত স্ট্রাগল করে সফলতা আসে মানুষের জীবনে। আমরা যখন একজনের জীবনী জানি তখনই আসলে বুঝতে পারি যে সফলতা রাতারাতি আসে না, বা খুব সহজে নারী তার জীবনে সফলতা পায় না বা অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না। সংগ্রাম আছে বলেই হয়তো আমরা সামনের দিকে ধাবিত হওয়ার অনুপ্রেরণা পাই। সকলকে ধন্যবাদ জানাই এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন। দেখতে থাকুন আলোকিত নারীর কর্ম ও জীবন নিয়ে অনুষ্ঠান আপনালয়।